শিশুর সামাজিকরণের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। পরিবার থেকেই শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠার যে প্রক্রিয়া সেটির সূচনা হয়। পরিবার নিয়ে কেন কথা বলছি? পারিবারিক শিক্ষা একজন ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি এই পারিবারিক সংস্কৃতি, পারিবারিক শিক্ষার যে হাল সেটির দিকে নজর ফেরাই, তাহলে আমাদের সামাজিক শৃঙ্খলার যে অবনতি ঘটেছে, আমাদের সামাজিক যে কাঠামোর মধ্যে একটি ব্যাপক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, এটির সুলুক সন্ধান করা বোধ হয় খুব সহজ হবে। একটু গল্পের আকারেই শুরু করা যাক। চিন্তা করুন তো একটা শিশুর কথা। সে কিভাবে বড় হচ্ছে। তার বাবা ব্যবসা করেন, তার মা চাকরি করেন, কিংবা তার বাবা কোনো উচ্চপদস্থ কর্মকর্তা চাকরি করেন, একইভাবে তার মাও উচ্চপদস্থ কোনো কর্মকর্তা বা চাকরি করেন। দুজনেই দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। বাচ্চা কোথায় থাকে? বাচ্চা থাকে স্কুলে। সেই বাচ্চা যখন স্কুল থেকে বাসায় ফেরে, তার সময়টা কিভাবে কাটে? বাসায় ফেরার পর বেশিরভাগ সময় যেটা হয়, দেখবেন আপনি যে তার জন্য গৃহশিক্ষক রয়েছেন, কারো কারো জন্য একাধিক গৃহশিক্ষক পর্যন্ত থাকেন। এইখানে যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, আমরা একসময় দেখেছি আমাদের পরিবারগুলো ছিল একান্নবর্তী। দাদা দাদি, চাচা, ফুপু সবাইকে নিয়ে একটা সংসার, এবং সেখানে একটা বাচ্চা ধীরে ধীরে বড় হতো। কালের বিবর্তনে এখন আমরা চলে গেছি একক পরিবারে, যেখানে বাবা মা সন্তান, খুব বেশি হলে হয়তো ঘরের কাজে সাহায্য করবার জন্য একজন সহকারী, এতটুকুই। এর বাইরে খুব বেশি মানুষ একটা পরিবারে এখন আর দেখা যায় না, বিশেষ করে শহরাঞ্চলে। শহরাঞ্চলের উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত শ্রেণীর মানুষের পরিবারের একই হাল। নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের মধ্যে কিছুটা পরিবর্তন থাকলেও মোটা দাগে সেই আগের পারিবারিক যে আবহটা ছিল, পরিবারে যে সদস্য সংখ্যা ছিল, সেটি এখন কোনো ক্ষেত্রে অর্ধেক, কোনো ক্ষেত্রে 1/3 নেমে এসছে। এর কারণে যেটা হয়, একটা শিশুর যে সামাজিকীকরণের প্রক্রিয়া সেটি বাধাগ্রস্ত হয়। দাদা দাদি, চাচা ফুপু থাকলে, মা বাবা না থাকলেও তারা কিন্তু বাচ্চাটিকে লালন পালন করেন, এবং এই চাচা চাচি, দাদা দাদি থাকার কারণে, ফুপু থাকার কারণে এই বাচ্চাটা সামাজিক বিভিন্ন নীতি নৈতিকতার শিক্ষাটা অতি অল্প বয়স থেকেই পেতে আরম্ভ করে। নানা ধরনের আদব কায়দাও সেই বয়স থেকে সে শিখতে শুরু করে। এটা না হওয়ার ফলে কি ঘটছে একটু খেয়াল করে দেখুন তো। আজকালকার যে ছেলেপেলেরা রয়েছে, বিশেষ করে যারা এখন বয়ঃসন্ধিকালের মতো রয়েছে, এমনকি বয়ঃসন্ধিকালের কিছুটা আগ থেকেও আপনি দেখবেন তাদের মধ্যে একটা অস্থির ভাব বিরাজ করে, এবং তারা কাউকেই যেন পাত্তা দিচ্ছে না এমনটা মনে হয়। বিশেষ করে যারা ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়ছে, এই বয়সের বাচ্চাদের মধ্যেও আপনি খেয়াল করলে দেখবেন যে একটা উদ্ধত ভাব রয়েছে, যেটাকে আমরা বলতে পারি যে তারা কাউকে কোনো একটা পাত্তা দিচ্ছে না, এবং পারস্পরিক যে শ্রদ্ধাবোধ বা সম্মানের জায়গাটা নিয়ে তারা সচেতন নয়। কারণ কি? কারণ হচ্ছে সে তার পরিবারে তার বাবা মার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছে না। তার পরিবারে হয়তো দাদা দাদি, চাচা ফুপু এমন কেউ নেই, ফলে নিঃসঙ্গভাবে সে বড় হচ্ছে। সামাজিক যে আদবকেতা রয়েছে সেগুলো সে শেখার সুযোগ পাচ্ছে না, এবং সামাজিকভাবে মেলামেশা না করার ফলে তার মধ্যে সামাজিক যে দক্ষতাগুলো রয়েছে সেগুলো তৈরি হয়নি, বা সে সামাজিক দক্ষতা অর্জন করতে পারেনি। বেশিরভাগ ক্ষেত্রেই এখনকার দম্পতিরা একটা, খুব বেশি হলে 2টো বাচ্চা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর থেকে বেশি বাচ্চা নিতেও এখন দম্পতিরা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় এক একজন দম্পতির একমাত্র সন্তান, ছেলে অথবা মেয়ে, সে একা একাই বড় হচ্ছে, এবং খুব অল্প সময়ের জন্য সে তার মা বাবাকে কাছে পাচ্ছে, যেহেতু দুজনেই তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যস্ত রয়েছেন।
অন্যদিকে সে তার দাদা দাদি, ফুপা ফুপু কিংবা চাচা চাচি, মামা খালা, নানা নানি তাদের সান্নিধ্য খুব বেশি পাচ্ছে না, কারণ মা বাবা বাসায় না থাকার কারণে বাসায় যে বাইরে থেকে কেউ বেড়াতে আসবেন কিংবা তাদেরকে যে বেড়াতে নিয়ে যাবেন সেই সম্ভাবনাটাও অনেকখানি কমে যায়। ফলে একটা শিশুর সামাজিকীকরণের যে প্রক্রিয়াটা রয়েছে সেটি শুরুতেই ব্যাহত হয়। এইভাবে একটা শিশু বড় হতে থাকে এবং তার সঙ্গে মেলামেশা করে কারা, সেটা হচ্ছে সে যে শিক্ষা প্রতিষ্ঠানে, সে যে বিদ্যালয়ে লেখাপড়া করে, তার শিক্ষার্থী যারা রয়েছেন, তার সহপাঠী যারা রয়েছেন, তারা হয়তো তার বাসার আশেপাশে আরও কিছু বাচ্চা কাচ্চা আছে তাদের সঙ্গে। এবং মূলত সমস্যাটা শুরু হয় সেখান থেকেই, সেটা হচ্ছে যে এই বাচ্চাদের নিয়ন্ত্রণ করা কিংবা বাচ্চাদেরকে সামাজিকীকরণ শিক্ষা দেওয়ার মতো কেউ তো তাদের পাশে থাকছেন না। ফলে সে অন্য বাচ্চাদের সঙ্গে মিশলেও সে সামাজিকীকরণ বিষয়টাকে শিখতে পারছে না বা সামাজিকীকরণের মধ্য দিয়ে সে বড় হচ্ছে না। এর ফলে কি হয়, একটা বাচ্চা, এই যে বললাম ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়ছে, এই বয়স থেকেই তার মধ্যে উদ্ধত আচরণ চলে আসে। সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে তার আচরণ আরও বেশি উদ্ধত হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে এই বাচ্চারা বেশ আক্রমণাত্মক হয়, আত্মকেন্দ্রিক হয় এবং বেশ কিছু বাচ্চা রয়েছে যারা অল্প বয়স থেকে নানান ধরনের মানসিক চাপে, রোগে আক্রান্ত হতে থাকে, বিষণ্ণতায় ভুগতে থাকে। মা বাবারা এই সময় কি করেন, তারা মনে করেন বাচ্চাকে একটা ভালো খেলনা কিনে দিলেই বাচ্চাটা ভালো থাকবে। তাকে যদি একটা ভালো ট্যাব কিংবা কম্পিউটার কিনে দেন, সে যদি সেখানে নিয়মিত গেমস খেলতে পারে তাহলে সে ভালো থাকবে। এইভাবে বাচ্চাদের নিয়ে তারা চিন্তা করেন। এইভাবে চিন্তা করতে 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 বাচ্চাটা আরও বড় হতে থাকে। সে তার মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া শেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যায়, উচ্চ মাধ্যমিক থেকে সে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যায়। কিন্তু সামাজিকীকরণের প্রক্রিয়াটা ব্যাহত হওয়ার কারণে তার যে শিক্ষাটা পাওয়ার কথা ছিল সেটি না পাওয়ার কারণে এই উদ্ধত আচরণটা ক্রমেই আমরা সামাজিকভাবে যেটা বলে থাকি সে বেয়াদবির দিকে সেটা করায়। এবং একটু খেয়াল করলে দেখবেন, বিশেষ করে আমাদের বয়সী যারা রয়েছেন, যাদের জন্ম 80-র দশকে, 90-র দশকের শুরুর দিকে, তো তারাও দেখবেন যে জনপরিসরে কথা বলার ক্ষেত্রে অনেক ধরনের বিষয় মাথায় রেখে কথা বলেন এবং ব্যক্তিগত কথাবার্তা কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে আমরা যেভাবে কথা বলি সেটা উন্মুক্ত স্থানে একইভাবে কথা বলার ক্ষেত্রে কিছুটা সতর্কতা লক্ষ্য করা যায়। কিন্তু এই যে একটা নতুন প্রজন্ম এসছে, আপনি খেয়াল করলে দেখবেন তারা এটা একেবারেই পাত্তা দিচ্ছে না। তাদের কথাবার্তা থেকে শুরু করে ভাবভঙ্গি সব কিছুর মধ্যেই একটা উদ্ধত ভাব এবং দুর্বিনীত প্রতিক্রিয়া তারা দেখায়। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা সামাজিকভাবে যেটা মনে করি, কারোর সামনে সিগারেট হাতে নিয়ে ঘোরা কিংবা সিগারেট খাওয়া, এগুলোকে তো আমরা সামাজিকভাবেই নেতিবাচকভাবে দেখি এবং অনেকেই সেটা মেনেও চলেন। কিন্তু এই যে নতুন প্রজন্ম, এদের মধ্যে দেখবেন যে স্কুল পড়ুয়া ছেলে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, এমন আমি অনেক ছেলে দেখেছি যারা হয়তো নবম বা দশম শ্রেণীতে পড়ে, এরকম ছেলেরাও ফুটপাতে দাঁড়িয়ে কিংবা উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে ধূমপান করতে মোটেও দ্বিধাবোধ করছে না। তার দ্বিগুণ বয়সী মানুষের সামনে সে একেবারে অবলীলায় সে ধূমপান করছে এবং নানান ধরনের অশ্রাব্য ভাষায় সে কথা বলছে তার বন্ধুবান্ধবদের সঙ্গে। তো সে আসলে ভ্রুক্ষেপ করছে না আশেপাশে কে আছে না আছে এবং সামাজিক যে একটা শৃঙ্খলা রয়েছে সেটির প্রতিও তার কোনো দায়বদ্ধতা আছে বলে সে মনে করছে না। এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো ঘটার নেপথ্যে বড় যে কারণ সেটি হচ্ছে সামাজিকতা, সামাজিক দক্ষতার অভাব এবং মা বাবাকে কাছে পাওয়ার কারণে তার দাদা দাদি অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে নিয়মিত মেলামেশা না হওয়ার কারণে সে নানান ধরনের সামাজিক আদব কায়দা রয়েছে যেগুলো সে শিখতে পারেনি এবং সেগুলো সে চর্চা করতেও জানে না। এর ফলে বাচ্চাটা ধীরে ধীরে একটা বলা চলে সামাজিকভাবে অদক্ষ এবং অনেক ক্ষেত্রেই সে একজন আক্রমণাত্মক, মানসিকভাবে অপরিপক্ক হিসেবে
বড় হয়ে ওঠে। এবং এই বড় হয়ে ওঠার পরবর্তীতে যেটা হয়, সে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে অপরাধ জগতের দিকে সে পা বাড়ায়। প্রথম কারণ হচ্ছে তার নিঃসঙ্গতা, একাকিত্ব। দ্বিতীয় কারণ হচ্ছে সে তো আসলে সামাজিকভাবে চলাফেরা কিংবা সামাজিক নীতি নৈতিকতার যে দিক নির্দেশনা কিংবা চর্চার যে পদ্ধতি, সেটি সম্বন্ধে সে ওয়াকিবহাল নয় বা তাকে কেউ শিখিয়ে দেয়নি, বা টুকটাক যা শেখানো হয়েছে সেটি আসলে খুব একটা তার উপর প্রভাব ফেলে না। এই সব কিছু মিলিয়ে এই বাচ্চাটা যখন বড় হতে থাকে, সে যখন স্কুল পার করে সে যখন কলেজে যায় কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যায়, সে ক্রমেই কিন্তু আরও উদ্ধত হতে থাকে এবং তার উদ্ধতর মাত্রাটা ক্রমেই আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। একসময় সে নানান ধরনের অসামাজিক কাজ, অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যায়। এক্ষেত্রে যেটি হয়, মা বাবা মনে করেন যে তাকে ভালো কিছু জামা কাপড় কিনে দিলে, তাকে একটু 2-3-4 দিনের জন্য দেশে বা দেশের বাইরে কোথাও থেকে ঘুরে নিয়ে আসলে, কিংবা সে কি চায়, সে কি একটি দামি মোবাইল ফোন চায়, কিংবা সে কি একটি দামি পিসি চায় কিনা বা একটা ল্যাপটপ চায় কিনা, এগুলো তার দিকে তারা খুব মনোযোগ সহকারে খেয়াল রাখেন। এগুলো যদি সে চায়, তারা মনে করেন এগুলো দিয়ে দিলেই বাচ্চাটা ভালো হয়ে যাবে, বাচ্চাটা ভদ্র হয়ে যাবে, বাচ্চাটা খুব নিয়ম নীতি মেনে চলবে। আসলে তা হয় না, কারণ এই বস্তু যেগুলো রয়েছে, এই বস্তুগত বিষয় আর মানসিক বিষয়, এটির মধ্যে একটা টানাপোড়েন তো সবসময় থেকেই থাকে। অন্যদিকে হচ্ছে আপনি তাকে এই দামি মোবাইল ফোন, পিসি কিংবা দেশে বা দেশের বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার মাধ্যমেই তাকে সব কিছু শিখিয়ে ফেলবেন, সেটি আসলে খুব দুরূহ একটা ব্যাপার। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠার প্রক্রিয়াটা আসলে খুব অল্প বয়স থেকে শুরু করে একেবারে পরিপক্ক বয়স পর্যন্ত একটা পর্যায়ে, এরপর জীবনের নানান পর্যায়ে এই বিষয়গুলো তাকে শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তো যখন সে পারিবারিকভাবে এগুলো শিখতে না পেরে যখন সে সমাজে চলে আসে, তখন এই সামাজিক নানান নীতি নৈতিকতার প্রতি তার শ্রদ্ধাবোধ থাকে না। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটি তো শুধু একটি পরিবারের ঘটনা নয়, এটি আরও অজস্র পরিবারের ঘটনা। ফলে তার সমবয়সী যারা রয়েছে, তাদের প্রত্যেকের অভিজ্ঞতাই প্রায় একই রকম। এখন সমাজে অন্যান্য যারা রয়েছেন, সচেতন বর্গ যারা রয়েছে সমাজে, তারা যখন তাকে সচেতন করবার জন্য কোনো প্রচেষ্টা বা উদ্যোগ নেন, কিংবা তারা যখন তাকে কোনো ধরনের দিক নির্দেশনা প্রদান করেন, বেশিরভাগ ক্ষেত্রেই যেটি হয় সেটি তারা মানতে চায় না। সেটির কারণ হচ্ছে ওই যে আমি বললাম যে তাদের পারিবারিক শিক্ষার অভাব, এবং পারিবারিকভাবে সে সামাজিককরণের শিক্ষাটা না পাওয়ায় তার মধ্যে সামাজিক দক্ষতা তৈরি হয় না, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সমঝোতা কিংবা পারস্পরিক সহযোগিতার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্বন্ধে তার যতটুকু জ্ঞান অর্জন করার প্রয়োজন ছিল, সেটি সে অর্জন করতে না পারার কারণে সামাজিকভাবে যখন কেউ তাকে কোনো কিছু পালন করার কথা বলেন, তখন তার কাছে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না এবং সে এগুলো এড়িয়ে যেতেই পছন্দ করে। এবং এই বাচ্চাগুলো একটা সময় অপরাধ প্রবণতায় আসলে ঝুঁকে পড়ে, এবং অনেকেই অনেক ক্ষেত্রে নানা ধরনের সামাজিক অপরাধে, সামাজিক বিভিন্ন ধরনের স্খলনে যুক্ত হয়ে যায়। আমরা দেখেছি অনেকেই বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়ে। আর গুরুতর অভিযোগ যেটা ওঠে সেটা হচ্ছে অনেকেই নানা ধরনের অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়ে। এই সবগুলোর নেপথ্যে যেটি হচ্ছে সেটি হচ্ছে একটা বাচ্চার সামাজিকীকরণের যে প্রক্রিয়া সেটি ব্যাহত হয়, এবং সেই সামাজিকীকরণ প্রক্রিয়ায় একটা পরিবারের যে ভূমিকা ছিল, সেই পরিবার সেই ভূমিকা পালন করার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কারণে একটি বাচ্চার জীবন ক্রমেই অন্ধকারের দিকে তলিয়ে যেতে থাকে। তো একটা সময় গিয়ে সেই বাচ্চাটা যখন, বা সে যখন তরুণ হয়, সে যখন একটু তার বয়স যখন বলা যায় 20 পেরিয়ে যায় বা 25 পেরিয়ে যায়, তখন তার শক্তি সামর্থ্য তো স্বাভাবিকভাবেই বেশ ভালো, এবং সে তখন নানা ধরনের কার্যক্রমে যুক্ত। সে যদি তখন অসামাজিক কিংবা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে যায়, তার মা বাবা যখন তাকে বাধা দিতে আসেন, তখন তাদের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এবং সেই সামাজিক দক্ষতাটা তার মধ্যে গড়ে না ওঠার কারণে সে মা বাবাকেও তার
আপন মনে করতে পারে না, বা অনেক ক্ষেত্রেই সে মনে করে যে মা বাবা তার প্রতিপক্ষ হয়ে উঠছেন, এবং সে মনে করে সে তার জন্য যেটা মনে করছে উত্তম বা ভালো, তার মা বাবা সেটি বুঝতে পারছেন না, এবং তার মা বাবা আসলে তার তার মনোবৃত্তি আসলে বুঝতে না পারে তার বিরুদ্ধে আচরণ করছেন। ফলে সন্তান এবং মা বাবা একটা পর্যায়ে গিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান, এবং এটি আমাদের সমাজের একটা করুণ চিত্র বলা চলে। অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন অনেক মা বাবা এখন আফসোস করছেন কিংবা নীরবে অশ্রু ঝরাচ্ছেন, কারণ এখন আর কিছুই করার নেই। একইভাবে একটা তরুণ, সে যখন বিপথে চলে গেল, সে বুঝতে পারেনি, কিন্তু সে যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে সে একটা ধাক্কা খায়, তখন সে বুঝতে পারে, কিন্তু তখনও আসলে সে পুরোপুরি ফিরে আসা কিংবা উপলব্ধি করার ক্ষেত্রে যতটুকু উপলব্ধি তার করার প্রয়োজন ততটুকু উপলব্ধি সে করতে পারে না। সে আসলে বুঝতে পারে না তার কী করা উচিত। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের এই সামাজিক শৃঙ্খলাটা আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে পরিবারকে দায়িত্ব নিতে হবে। এই যে নানানভাবে আমরা এখন ব্যস্ত হয়ে পড়ছি, এবং আমাদের একান্নবর্তী পরিবারগুলো ভাঙতে ভাঙতে এখন একক পরিবারে বা নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে, এবং সেখানে আসলে একটা বাচ্চার সুস্থ মানসিক বিকাশের জন্য পরিবেশ নিশ্চিত করার যে দিকটা রয়েছে সেটি যে আমরা নিশ্চিত করতে পারছি না, এটি আমাদের অনুধাবন করা প্রয়োজন। বাচ্চাকে শুধুমাত্র বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া, শিক্ষা অর্জন করবার জন্য তাকে একাধিক গৃহশিক্ষক প্রদান করা বা কোচিং সেন্টারে পাঠানো, তাকে দামি দামি খেলনা কিনে দেওয়া, তাকে মাসে কিংবা 6 মাসে দেশ বা দেশের বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, এগুলোই কিন্তু মা বাবার সকল দায়িত্ব পালন বলে মনে করার কোনো কারণ নেই। কারণ এর বাইরেও নানান দায়িত্ব রয়েছে। পরিবারের সঙ্গে প্রতিদিন এই বাচ্চাটা যাতে একটা ভালো গুণগত সময় কাটাতে পারে, সে যাতে তার আত্মীয় স্বজনের সঙ্গে নিয়মিত মেলামেশা করতে পারে, দাদা দাদি, নানা নানি, মামা খালা খালু, চাচা চাচি, ফুপু, এরকম আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছেন, এমনকি তার বাবা এবং মায়ের বন্ধুবান্ধব অনেকে রয়েছেন, তাদের বাচ্চাদের সঙ্গে সে যাতে ভালো সময় কাটাতে পারে, সে যাতে প্রতিদিন একটা সময় নিজের মতো করে আনন্দ বিনোদনে, চিত্ত বিনোদনে কাটাতে পারে, এই বিষয়টা নিশ্চিত করার প্রয়োজন। এইটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে এই বাচ্চারা যে ক্রমেই অপরাধ প্রবণ হয়ে উঠছে, এটা একটা ভয়ানক পরিণতি হওয়ার আশঙ্কা সৃষ্টি করছে আমাদের জন্য। এবং আমি আজকেই দেখলাম একটা খবরে, নারায়ণগঞ্জে 11 বছরের একটা শিশুকে তার সমবয়সীরাই ছুরি দিয়ে হত্যা করেছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এমনটাই কেন করেছে? কারণ সেই বাচ্চারা জেলে যাওয়ার অভিজ্ঞতাটা নিতে চেয়েছে, এবং জেলে যেতে হলে কি করতে হবে? একটা অপরাধ করতে হবে। সেই অপরাধ কি? তারাই তাদের সঙ্গের আরেকটা বাচ্চা, সেই বাচ্চাটার নাম ছিল হুসেন, সে তার বাবার সঙ্গে ফুল বিক্রি করে। তো সেই বাচ্চাটাকে তারা ডেকে নিয়ে এসে তাকে তারা হত্যা করে। তো এই যে অপরাধ প্রবণতা আমাদের কোমলমতি শিশুদের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলছে, এ থেকে বেরিয়ে আসতে হলে আমাদের পারিবারিক শিক্ষার উপর জোর দিতে হবে, সামাজিক শৃঙ্খলা, সামাজিক কাঠামোর উপর জোর দিতে হবে, এবং আমরা পরিবার থেকে একটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিকভাবে বড় করে তোলার ক্ষেত্রে পর্যাপ্ত সময় দিতে হবে এবং যথেষ্ট গুরুত্ব দিতে হবে। না হলে আমাদের ভবিষ্যৎটা ক্রমেই অন্ধকারের দিকে যাত্রা করবে।